প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিকের ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 বেসি স্টুডেন্টদের জন্য এই ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বা অন্তরীকরণ টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের একাডেমিকের 7 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা 6টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 6 নম্বর ক্লাস করো নাই তাদেরকে আমি বলবো 1 থেকে 6 নম্বর 1 2 3 4 5 6 1 থেকে 6 নম্বর ক্লাস করে পরে 7 নম্বর ক্লাসটা দেখার জন্য। তো আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হারমের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ক্যালকুলাস বা কলনবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ক্যালকুলাস বা কলনবিদ্যার 7 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। আমি আবারও বলবো, যারা 1 থেকে 6 নম্বর ক্লাস করো নাই তাদেরকে বলবো আমি 1 থেকে 6 নম্বর ক্লাস করে পরে 7 নম্বর ক্লাসটা দেখার জন্য। ঠিক আছে? আজকের ক্লাসেই মূলত আমরা ক্যালকুলাস শুরু করতেছি বা আজকের ক্লাসে অন্তরীকরণটা শুরু করতেছি। এই 6টা ক্লাসে মানে পূর্বে যে 6টা ক্লাস করছিলাম এই 6টা ক্লাসে আমরা লিমিট নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তাহলে ক্যালকুলাস পড়তে গেলে প্রথম আমার জানা দরকার ক্যালকুলাস কি। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলাসের প্রকারভেদ। তাহলে ক্যালকুলাস মূলত 2 প্রকার। 1 অন্তরীকরণ, 2 যোগযোগকরণ। হ্যাঁ, লেখো, এখান থেকে লেখা শুরু করো। ক্যালকুলাস মূলত 2 প্রকার। 1 অন্তরীকরণ, ঠিক আছে, 2 যোগযোগকরণ। তাহলে আমরা এই অন্তরীকরণ পার্টটা নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তাহলে অন্তরীকরণ পড়তে গেলে আগে আমার জানা দরকার কি? জানা দরকার, দেখো খেয়াল করো। অন্তরীকরণ পড়তে গেলে আগে আমার জানা দরকার অন্তরীকরণ জিনিসটা কি। আমরা অন্তরীকরণ জিনিসটা কি বা অন্তরীকরণ জিনিসটা কি বুঝতে গেলে এর আগে জানা দরকার আমার অন্তরজ কি। এর আগে জানা দরকার আমার অন্তরজ কি। দেখো, আমি অনেক স্টুডেন্টকে দেখছি বা অনেক স্টুডেন্ট খুব ভালো অন্তরীকরণ পারে, খুব ভালো ক্যালকুলাস পারে। যদি বলি অন্তরীকরণ জিনিসটা কি বা অন্তরজ জিনিসটা কি, হ্যাঁ, সেটা বলতে পারে না, কিন্তু তারা অঙ্কগুলা পারে। অঙ্ক দিলে অঙ্ক পারে। তো আমরা শুরু করি। হ্যাঁ, খেয়াল করো। আমরা শুরুতে একটা বাচ্চার ছবি দেখতে পারতেছি, একটা ছোট্ট একটা বাচ্চার ছবি দেখতে পারতেছি। খেয়াল করো, অন্তরীকরণ জিনিসটা কি। এই যে দেখো, তোমার বাসার সামনে, ধরো তোমার বাড়ির সামনে ছোট্ট একটা গাছ লাগাইলা। ঠিক আছে? দেখলা যদি একটা গাঁদা ফুল গাছ লাগাও, দেখো তুমি গাঁদা ফুল গাছ লাগায় যদি যাওগা, তুমি অন্য কেউ যদি গাছটাতে পরিচর্যা করে বা জল দেয় বা পানি দেয়, দেখবা 3 থেকে 4 মাস পরে গাঁদা ফুল গাছটা কি ফুল দিছে, গাছটা বড় হয়েছে, গাছটা ফুল দিছে। তুমি 4 মাস পরে বা 5 মাস পরে এসে দেখবা হঠাৎ করে গাছটা বড় হয়ে গেছে গা। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন গাছটাকে মধ্যে পানি দিচ্ছে, দেখবা তার চোখে কিন্তু জিনিসটা পড়ে নাই যে প্রতিদিন গাছটা একটু না একটু বড় হইতেছে। বা আমরা যে একটা গাছ লাগাইলাম 3 মাস বা 4 মাস পরে দেখলাম গাছটা তো হঠাৎ করে বড় হয়েছে না। এই যে প্রতিদিন একটু একটু করে গাছটা যেন বড় হয়েছে, তাহলে প্রতিদিন গাছটা বড় হয়েছে না? বড় হয়েছে। বা এই যে বড় হয়েছে, হ্যাঁ, মানে প্রতি ঘন্টায় গাছটা বড় হয়েছে না? দিন বাদ দিই, প্রতি ঘন্টায় গাছটা বড় হয়েছে না? বড় হয়েছে। ঘন্টা বাদ দিই, প্রতি মিনিটে গাছটা বড় হয়েছে না? হয়েছে। আমরা মিনিট বাদ দিলাম, প্রতি সেকেন্ডে গাছটা বড় হয়েছে না? প্রতি ক্ষুদ্র সেকেন্ডে, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে গাছটা কিন্তু বড় হইতেছে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে যেন গাছটা যেন বড় হয় বা পরিবর্তন হয়, এই পরিবর্তনের হারটাকে মূলত অন্তরজ বলে। যেমন খেয়াল করো, দেখো একটা ছোট্ট একটা বাচ্চা, ধরো এই বাচ্চাটা বয়স 2 বা 3 যাই হোক, ঠিক আছে, এটা 2 বা 3 একটা বয়স বাচ্চা। আমি 10 বছর পরে বা 15 বছর পরে যদি বাচ্চাটাকে এসে দেখি, হঠাৎ করে মনে হবে কি বাচ্চাটা বড় হয়েছে গা। আসলে কি বাচ্চাটা হঠাৎ করে বড় হয়েছে? না, কিন্তু এই বাচ্চাটা মানে প্রতিদিন একটু না একটু করে বড় হইতেছে। আচ্ছা, আমরা একটু পরের ছবিটা দেখি, খেয়াল করে দেখো। ও বাবা, এখানে তো আমার ছবি দেখা যায়। তাহলে এটা আমার বড় মেয়ের ছবি, এটা আমার বড় মেয়ের ছবি। খেয়াল করো, এইটার আমি জানি না ঠিক এটা কত বছর বয়সের হবে। আমরা ধরলাম এটা 2 বা 3 বছর বয়সের তার ছবি। এই ছবিটা তার 2 বা 3 বছরের ছবি। হ্যাঁ, তবে এইটা জানা আছে, এটা আমি 2019 সালে ছবিটা তুলছিলাম। এই ছবিটা আমি 2019 সালে তার নিয়ে ঢাকায় গেছিলাম, তখন এটা এই শহীদ মিনারে গিয়ে ছবিটা তুলছিলাম। ধরো এইটা যদি তার 2 বছরের ছবি হয়, ধরলাম এটা তার 10 বছরের ছবি, ধরে নিলাম আমি। তাহলে একজন লোক বা আমার পুরাতন স্টুডেন্ট
আমার পুরাতন স্টুডেন্ট তার যখন 2 বছর বা 3 বছরের সময় তাকে দেখছে, হঠাৎ করে যদি এখন 2024 সাল বা 25 সাল, 2025 সালে আইসা যদি দেখে, দেন কেউ কি এটা, তখন আমার পুরাতন স্টুডেন্টগুলো কি বলবে, স্যার আপনার মেয়ে কত বড় হয়েছে গা। ধরো 2 বছর বা 3 বছর যখন ছিল, ঠিক আছে, যখন 2010 সালে বা 12 সালের দিকে যারা পাশ করে গেছে, তারা যদি 2025 সালে আমার বাসায় আসে, তারা 2025 সালে যেন আমার বাসায় আসে, আইসা দেখে প্রথম কি বলবে, স্যার আপনার মেয়ে কত বড় হয়েছে গা। আচ্ছা, এই কথাটা কি আমি বলবো তারে, যে আমার মেয়ে বড় হয়েছে গা? না, সে 10 বছর বা 15 বছর পরে দেখছে, এটা লম্বা সময় পরে সে দেখছে, কিন্তু আমি তারে প্রতিদিন দেখতেছি, সে যেন বড় হইতাছে, এই জিনিসটা আমার চোখে পড়তেছে না। কিন্তু যে অনেকদিন পরে আসছে, তার চোখে ঠিকই কি পড়ছে, এই যে পরিবর্তন হইতাছে, সময়ের সাপেক্ষে সে বড় হইতাছে, ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিবর্তন হইতাছে, ওইটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট খেয়াল করো। হ্যাঁ, ক্লাসটা খুব ভালো করে লেখো। হ্যাঁ, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। খেয়াল করো, মনে করি আমরা প্রথম ছবিটা দেখছিলাম, তখন আমার মেয়ের বয়স ছিল 2 বছর। মনে করি আমার প্রথম ছবিটা যখন দেখছিলাম, প্রথম ছবিটা বামে ছিল, তখন তার বয়স ছিল মনে করো 2 বছর, এবং 2 বছর বয়সে তার উচ্চতা ছিল, ধরে নিলাম তার উচ্চতা ছিল 2.5 ফুট। ঠিক আছে, মনে করো 2.5 ফুট উচ্চতা ছিল 2 বছর। এখন তো তার বয়স 2 বছর না, 10 বছর পরে বা 8 বছর পরে বা 15 বছর পরে, এখন তার বয়স তো 2.5 ফুট না। আমি ধরে নিলাম তার উচ্চতা এখন তার বয়স মনে করো 10, ধরলাম তার বয়স 10, তো 10 বছর বয়সে তার উচ্চতা 2.5 ফুট থাকবে না, তার উচ্চতা কি বাড়ছে না? হ্যাঁ বাড়ছে, তার উচ্চতা কি বাড়ছে, তাহলে 4.01। ব্যাপারটা খেয়াল করে দেখো, ধরো এই যে আমার বড় মেয়ে, হ্যাঁ 10 বছর বয়সে 8 বছর পরে সে তার উচ্চতা বাড়ছে। এখন যদি বলি আমার মার উচ্চতা কি বাড়ছে? আমার মার বয়স মোটামুটি ভাবে প্রায় 67 বছর বয়স আমার মা। তাহলে এখন যদি আরো 10 বছর মা আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, 10 বছর পর বয়স কত দেবো 77, তাহলে তখন কি মার উচ্চতা বাড়বে? না, তখন উচ্চতা বাড়বে না। তা আমার তো মনে হয় যে বছর বছর মা দিন দিন ছোট হইতেছে, তখন শীত আইলে আমার মারে দেখে আমি মা কুজা হয়ে চলে, মানে বয়স হয়েছে, এখন মা আরো ছোট হয়ে যাচ্ছে গা। বা ধরো 2010 সালে যে স্টুডেন্টটা আমার কাছ থেকে গেছে, সে যদি এখন 2025 সালে আসে, 15 বছর পরে আইসা, তখন বলবে স্যার আপনি বড় হয়ে গেছেন না। হ্যাঁ, সে আইসা বলতে পারে স্যার আপনি বুড়া হয়ে গেছেন, স্যার চুলের মধ্যে আপনার পাক গেছে, চশমার ফ্রেমটা মোটা হয়েছে, পেটটা একটু বড় হয়েছে, সেটা বলতে পারে। ঠিক আছে, আর আমার মেয়ের ক্ষেত্রে তার এটা হয় না। আচ্ছা আমরা আগে আসি, ধরো খেয়াল করো, তার এখানে প্রথম তার 2 বছর বয়সে, আমার মেয়ের বয়স যখন 2, তখন তার উচ্চতা কত? 2.5 ফিট। ঠিক আছে, আবার খেয়াল করো, মেয়ের বয়স যখন 10, তখন ধরে নিলাম উচ্চতা কত? 4.01, মানে 4 ফুট ধরো 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম, আমরা ধরলাম 4.01। তাহলে এখন যদি বলি তার উচ্চতা বাড়ছে কতটুকু, এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, তার উচ্চতা বাড়ছে, এটা তার কি উচ্চতার বৃদ্ধি, এটা তার কি উচ্চতার বৃদ্ধি। তাহলে বাড়ছে কত সময়ে বাড়ছে, যদি আমি 10-এর থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে বয়সের পার্থক্য। তাহলে এই যে এই ফাংশনটা সে বাড়তাছে, এটা তো ফাংশন, তো সময়ের সাপেক্ষে সে বাড়তাছে ফাংশন। তাহলে ফাংশনের বৃদ্ধি বাই সময়, তাহলে বৃদ্ধির কি এটা কি হার হইল? তাহলে ফাংশনের পরিবর্তনের হার, ফাংশনের পরিবর্তনের কি হার, পরিবর্তন হইতেছে, তো সময়ের সাপেক্ষে বড় হইতেছে, এটা তার পরিবর্তন, আর এটা কত সময়, তাহলে পরিবর্তনের হার। আচ্ছা, আমরা যদি এখন হিসাব নিকাশ করি, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে 4.01 থেকে 2.5 বাদ দিলাম, 22 সময়, 22 সময়, সময় কত? 10 বিয়োগ 2, সময় কত? 10 বিয়োগ 2। আচ্ছা, তাহলে সমান, আচ্ছা সমান চিহ্ন পরে দিচ্ছি, ধরো এটা এমনি রাখলাম 4.01 মাইনাস 2.5, এটা হলো আমার মেয়ের উচ্চতার বৃদ্ধি কয় বছরে? 8 বছরে, নিচে দিলাম 8, মানে 8 বছরে। তার মানে এখানে যদি এটা থেকে বিয়োগ করি প্রায় 2.5 বা সামথিং, তাহলে 2.5 ইঞ্চি মনে করো বাড়ছে, না 2.5 ফিট মনে করো বাড়ছে, এত ফুট বাড়ছে, কত বছরে বাড়ছে? সে 8 বছরে বাড়ছে। তাহলে আমি যদি এটা 8 দিয়ে ভাগ করি, তাহলে তার বৃদ্ধির হার, আমার মেয়ের বৃদ্ধির কি হার, সে বড় হইতেছে, প্রতি বছরে সে বড় হইতেছে না, হইতেছে, সে প্রতি বছরে বড় হইতেছে, একটা নির্দিষ্ট পর্যন্ত বয়স গিয়ে বড় হবে, এরপরে আর সে বড় হবে না।
এরপরে আর কি বড় হবে না, ব্যাপারটা এরকম টাইপের। তাহলে সে এখন ক্রমবর্ধমান ফাংশন, সে তার বয়সের সাপেক্ষে সে বড় হইতেছে। তাহলে এইটার থেকে যদি এটা বিয়োগ করি, খেয়াল করো, এটার থেকে যদি এটা বিয়োগ করি, ধরো প্রায় 2.5 ফিট বা 2.5 ফিটের একটু পরে আছে, এটা যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা তো বৃদ্ধির হার না? তাহলে প্রতি ইয়ারে, প্রতি বছরে সে কতটুকু বড় হইতেছে। আচ্ছা, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করি, ক্ষুদ্র একটা সংখ্যা, ধরো এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে ক্ষুদ্র একটা সংখ্যা, ঠিক আছে? এটা আমি বলতে পারবো যে প্রতি ইয়ারে কতটুকু বড় হইতেছে। সে কি প্রতি ইয়ারে না, প্রতিদিন বড় হইতেছে না? হ্যাঁ, তারে যদি এটা যদি আমি 365 দিয়ে ভাগ করে দিই, খেয়াল করো, এখন যদি আমি এটা 365 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতিদিনের বৃদ্ধির হার, যা আরো ক্ষুদ্র, প্রতিদিন বড় হইতাছে, প্রতিদিন যেন সে বড় হইতাছে। হ্যাঁ, এটাকে তার কি আমি সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে বৃদ্ধির হার, ধরো এটা দিন, যদি আমি তাকে 24 দিয়ে ভাগ করে দিই, তাহলে 24 দিয়ে, তাহলে প্রতি ঘন্টায় বৃদ্ধির হার আরো ক্ষুদ্র। তাহলে এই যে আমার মেয়ে আর বলতেছি যে সে বড় হইতাছে, তাহলে প্রতি ঘন্টায় সে কতটুকু বড় হইতাছে, তা বড় হইতেছে না? বড় হইতেছে, প্রতি ঘন্টায় বড় হইতাছে, যারা আমরা চোখে দেখি না, তাহলে প্রতি ঘন্টায় বৃদ্ধির হার, ঠিক আছে? যদি এইটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি প্রতি মিনিটে বৃদ্ধির হার, মানে ক্ষুদ্র। এই প্রথম ক্লাসে বলছিলাম ক্যালকুলাসে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব নিকাশ করা হয়, যত ক্ষুদ্র হতে পারে। আমরা প্রথম ক্লাসে বলছিলাম ক্যালকুলাসে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব নিকাশ করা হয়। ধরো আমি যদি এখানে তার আবার 60 দিয়ে ভাগ করে দিই, তারে যদি আমি এখানে 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি সেকেন্ডে বৃদ্ধির হার আরো ক্ষুদ্র। তাহলে এটা কি তুমি ক্যালকুলেটর বা হাতে হিসাব নিকাশ করতে পারবা? তুমি পারবা না। তাহলে এই যে বলতে হয় কথাটা, যত ক্ষুদ্র হতে পারে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাহলে এটা হলো তার কি বৃদ্ধি, 8 বছরের বৃদ্ধি, ঠিক আছে? একটু বিয়োগ করলে এটা হলো বৃদ্ধি। যখন আমি সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে প্রতি সেকেন্ডে বৃদ্ধির হার খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র হতে পারে, যা আমাদের চোখে পড়ে না। ওই যে বললাম, আমি তো বলি না আমার মেয়ে বড় হয়েছে, কিন্তু 15 বছর পরে যে ছেলেটা আসছে সে ঠিকই এসে বলবে, বা 15 বছর আগের একটা স্টুডেন্ট এসে ঠিকই বলবে, স্যার আপনার মেয়ে বড় হয়েছে, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তাহলে এই নিচেরটা সময়, এই সময়টাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে এইচ টেন্ডস টু কত 0, যা শূন্যের খুব কাছাকাছি চলে গেছে। এবং এটাকে আমরা প্রকাশ করি লিমিট, সামনে যে লিমিট দেওয়া দিই, লিমিট এইচ টেন্ডস টু 0, যা আমরা লিমিটে পড়াইছি, তার মানে ক্ষুদ্র সময়ে ফাংশনের পরিবর্তনের হার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এখানে আমার মেয়ে বড় হইতাছে, এটা বৃদ্ধির হার, ঠিক আছে? ফাংশন সময় বাড়বে এমন কোনো কথা না, হ্রাসের পরিবর্তনের হার হতে পারে। তো মোট কথা হলো ফাংশনের বৃদ্ধির বা হ্রাসের পরিবর্তনের হার ক্ষুদ্র সময়ে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, তারপরে দেখো, খেয়াল করো, এই যে আবারও বলি যে ক্ষুদ্র সময়ে, যত ক্ষুদ্র সময়ে পরিবর্তন হইতেছে বা বৃদ্ধি পাইতেছে বা হ্রাস পাইতেছে, তার পরিবর্তনের হারটাকে, ওই যে বাসার সামনে একটা গাঁদা ফুল গাছ রেখে দিলা, 4 মাস পরে গাছটা ফুল দিছে বা 5 মাস পরে ফুল দিছে, তাহলে প্রতিদিন যেন বড় হইতেছে, ক্ষুদ্র সময়ে সে কি পরিমাণ বড় হইতেছে, তার পরিবর্তনের হারটাই কি এই অন্তরজ। আচ্ছা, আমরা আবার করি, খেয়াল করো, দেখো আমরা সবাই পড়েছি সরল রেখার ঢাল। তাহলে জ্যামিতিতে সরল রেখার ঢাল পড়ছো, ঢাল কাকে বলে? আমি একটা সবসময় কথা বলি, উচ্চ মাধ্যমিকে এর চেয়ে বাজে সংজ্ঞা আর কোনো কিছু হইতে পারে না। তোমাদের বইগুলোতে কি বলছে, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, হ্যাঁ এটা আঁকো, লেখা রাখো। আমরা একটা সরল রেখা আঁকলাম, নাম দিলাম কি, এটা এ, এটা কি বি, এবি একটা সরল রেখা। তো এই এবি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আমরা পড়েছি কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরল রেখার ঢাল বলে। এর চেয়ে বাজে সংজ্ঞা আর কোনো কিছু হতে পারে না। ছাত্র কিছুই বোঝে না ডাল জিনিসটা কি, ছাত্র সরল রেখাতে কিছুই বুঝছে না, কেন টেন, কেন সাইন বা কস না, এই কোণের সাথে ঢালের সম্পর্কটা কি, এগুলো অনেক কিছুই তোমাদের বই আলোচনা করছে না। আর যাক, আমরা এগুলো গেলাম না।
আচ্ছা, এখন যদি বলি ধরো সরলরেখার উপর এন একটা বিন্দু আছে, আছে মনে করো একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুতে সরলরেখার ঢাল কত? তুমি যদি বলো স্যার এই বিন্দুতে সরলরেখার ঢাল 2, মানলাম, tan এর মান 2 হইতে পারে, মানলাম। তাহলে যদি বলি মানে এই বিন্দুতে সরলরেখার ঢাল কত, তাহলে এই বিন্দুতে সরলরেখার ঢাল কত, তাহলে 2। যদি বলি এই বিন্দুতে সরলরেখার ঢাল কত, তাহলে এই বিন্দুতে যদি বলি সরলরেখার ঢাল কত, তাহলে কত 2। তাহলে সরলরেখার উপরস্থ সকল বিন্দুতে ঢাল সমান। সরলরেখার উপরস্থ, এটা যদি সরলরেখা আঁকি তার উপরস্থ সকল বিন্দুতে ঢাল সমান। কিন্তু যদি এটা সরলরেখা না হয়, যদি বক্ররেখা হইতো, কখনো কি মনে প্রশ্ন যাচ্ছে তো বক্ররেখার ঢাল কি বা বক্ররেখার সকল বিন্দু থেকে ঢাল কি সমান? না। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তাহলে করি, হ্যাঁ খেয়াল করে লেখো, তাহলে বক্ররেখার ঢাল লেখো, বক্ররেখার ঢাল, ঠিক আছে। আমরা চিত্রটা কি মনে করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে মনে করো ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, এটা ফাংশন, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। এক একটা ফাংশন এক একভাবে সংজ্ঞায়িত করে। এটা বক্ররেখা, মনে করো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9, বা মনে করো এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস 3x, এক্স কিউব প্লাস 3x প্লাস কতটুকু মনে করো। তাহলে এখানে যদি আমি এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাই, এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাই, তাহলে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো, পাবো। তুমি যদি এক্স এর মান 0 বসাও, তুমি যদি এক্স এর মান 0 বসাও, ওয়াই এর মান কত 2, তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি কি ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবা। তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য তাহলে আমি কি ওয়াই ভিন্ন ভিন্ন বিন্দু পাবো, তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন বিন্দু পাবো। ধরো আমরা এই বিন্দুটি আমরা যোগ করে দিলাম, আমরা এই বিন্দুটি যোগ করে দিলাম, করলাম, যোগ করলে এটা একটা বক্ররেখা, ঠিক আছে। তা আমরা ধরে নিলাম এই বক্ররেখাটা কত, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ধরলাম ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে। এখন যদি বলি এই বক্ররেখার উপর এই নয়টা বিন্দু আছে, এই বিন্দুতে ঢাল কত, বা বক্ররেখার উপর এই নয়টা বিন্দু আছে, এই বিন্দুতে ঢাল কত, বা বক্ররেখার উপর এই নয়টা বিন্দু আছে, তাহলে এই বিন্দুতে ঢাল কত। তো সরল রেখার ক্ষেত্রে সকল বিন্দুতে ঢাল সমান, সরল রেখার ক্ষেত্রে কি সকল বিন্দুতে ঢাল সমান, বক্ররেখার ক্ষেত্রে কি সকল বিন্দুতে ঢাল সমান। যদি বলি বক্ররেখার উপর এই নয়টা বিন্দু আছে, তাহলে এই বিন্দুতে ঢাল কত। যদি বলি বক্ররেখার উপর এই নয়টা বিন্দু আছে, তাহলে এই বিন্দুতে ঢাল কত, ঠিক আছে। তা আমরা বক্ররেখার উপরস্থ বিন্দুতে ঢাল নির্ণয় করব। তাহলে করি, পাতার উল্টায় খেয়াল করো। আচ্ছা, আমরা চিত্রটা আঁকি, তোমরা আঁকো, একটু সময় দিই। হ্যাঁ, মনে করো এটা গ্রাফ পেপারে, এটা এই সংখ্যা রেখা, ঠিক আছে, এটা গ্রাফ পেপারে চিত্রটা আঁকো। তাহলে এক্স এর মান বসাবো, তাহলে 1 2 3 4 5, ডান দিকে আছে, বামে আছে -1 -2 -3 -4, আঁকো। তাহলে এক্স এর মান বসায়া আমরা ওয়াই এর মান পাবো, যদি আমাদের ফাংশনটা দেওয়া থাকে। মনে করো ফাংশনটা দেওয়া আছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ইকুয়াল কত এক্স কিউব, ওটা এক্স কিউব হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব প্লাস 3x হতে পারে, যাই হোক একটা ফাংশন, আমরা এক্স কিউব দিয়ে আগে বোঝাই, ঠিক আছে। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ইকুয়াল কত এক্স কিউব, ঠিক আছে। এখানে যদি আমি এই যে এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাই, আমি যদি এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাই, তাহলে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান আসবে, তাহলে এক্স এর মানের জন্য ওয়াই এর মান আসবে। ওই বিন্দুগুলো আমি গ্রাফের মধ্যে বসাবো, তাহলে আমরা গ্রাফ পেপার, এই বিন্দুগুলো গ্রাফের মধ্যে বসায় যদি যোগ করি একটা বক্ররেখা আসবে। এটা তো সরল রেখা না, এটা কনফার্ম, কারণ এখানে ঘাত কত দেওয়া আছে 3, এখানে ঘাত কত দেওয়া আছে 3, সরল রেখার ঘাত কত, এক ঘাত থাকে, তো এটা তো সরল রেখা না, এটা তো কনফার্ম। আচ্ছা, এখন খেয়াল করো, যদি আমি এখানে এক্স এর মান 1 বসাই, তাহলে ওয়াই এর মান কত 1, এক্স এর মান 1 বসাইলে ওয়াই এর মান কত 1, তাহলে আমি যদি এক্স এর মান 1 বসাই, এইখান থেকে যদি 1 বসাই, তাহলে ওয়াই এর মান 1, এদিকে 1 আসবে, তাহলে আসবে। ধরো আমি এক্স এর মান 1 বসাই ওয়াই এর মান 1 পাইলাম। এখন তুমি বলতে পারো, হ্যাঁ স্যার এক্স এর মান 1, এইখান থেকে এতটুকু যদি 1 হয়, এইখান থেকে যদি এতটুকু 1 হয়, তাহলে ওয়াই এর মানও কত 1, তাহলে এখান থেকে একটা বেশি ছোট না, বেশি ছোট হয়ে গেছে না। কারণ এক্স এর মান যদি আমি 1 বসাই, তাহলে ওয়াই এর মান 1 মনে করে এখানে আসবে। ধরো এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে ওয়াই এর মান কত 8, তাহলে এখানে আসবে। পরে তো আমি বসাইতে পারতেছি না গ্রাফের মধ্যে। আমরা ধরে নিলাম স্কেলটা এক্স এর ক্ষুদ্রতম বর্গের প্রতি 10 গড়কে 1 একক ধরলাম, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতি 10 গড়কে আমরা 1 একক ধরলাম। আর ওয়াই অক্ষ বরাবর মনে করো প্রতি 1 ঘরকে আমরা 1 একক ধরলাম,
ধরে আমরা গ্রাফের বিন্দুগুলো বসাইতে পারি। যারা লেখচিত্র পড়ছো তারা এটা পারবা, যারা লেখচিত্র পড়ছো তারা এটা পারবা। তাহলে এক্স এর মান 1 বসাইলে ওয়াই এর মান 1। এখন আমি যদি এখানে এক্স এর মান 2 বসাই তাহলে 2 কিউব মানে ওয়াই এর মান কত 8। তাহলে এক্স এর মান 2 বসাইলে ওয়াই এর মান কত 8। তাহলে এক্স এর মান 2 বসাইলে ওয়াই এর মান কত 8। তাহলে মনে করি এখানে আমি বিন্দুটা বসাইলাম, এক্স এর মান 2 বসাইলে ওয়াই এর মান কত 8, 2,8। তাহলে এক্স এর মান যদি এখানে আমি 3 বসাই, এক্স এর মান যদি এখানে 3 বসাই তাহলে কত 3 কিউব মানে 27। তাহলে এক্স এর মান 3 বসাইলে ওয়াই এর মান কত 27। তাহলে এক্স এর মান 3 বসাইলাম, তাহলে ওয়াই এর মান কত 27। তাহলে বিন্দুটা 3, কত 27। ঠিক আছে। এরকম ভাবে এক্স এর যদি আমরা লাখ লাখ কোটি কোটি মান বসাই তাহলে ওয়াই এর কি লাখ লাখ কোটি কোটি মান পাওয়া যাবে। এই লাখ লাখ কোটি কোটি মান আমি যোগ করে দিলাম, লাখ লাখ কোটি কোটি মান আমি যোগ করে। হ্যাঁ, তোমরা তো ফ্রি হ্যান্ডে হাতে করবা, তোমাদের চিত্রটা সুন্দর হবে, আরো তোমাদের চিত্রটা আরো সুন্দর হবে। ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি 1 বসে, আবার বলি এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান 1। তাহলে এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান কত 8। তাহলে এক্স এর মান যদি 3 বসাও তাহলে ওয়াই এর মান কত 27। আচ্ছা, এখন যদি বলি এক্স এর মান 2 আর 3 এর মাঝে আরো সংখ্যা আছে না, 2.5, 2.6, 2.1 আছে না, আছে। তাহলে এক্স এর মান যদি 2.5 বসাও তাহলে ওয়াই এর একটা মান পাবো না, পাবো। হয়তো সুন্দর মান না, কোনো পূর্ণ সাংখ্যিক মান আসবে না। ঠিক আছে, এই জন্য আমরা স্কিপ করে গেলাম, শুধুমাত্র আমরা 1, 2, 3 এগুলো বসাইলাম। খেয়াল করো কথাটা আসে। তাহলে এক্স এর মান কত বসাইছি, 1 বসাইছি, বসে ওয়াই এর মান কত আসছে 1। তাহলে এক্স এর মান 2 বসাইলে ওয়াই এর মান কত আসছে 8। তাহলে এক্স এর মান 3 বসানোর পরে ওয়াই এর মান কত আসছে 27। এখন কথাটা খেয়াল করো, ধরো আমি যদি এক্স এর মান 2 বসাই বা এক্স এর মান যদি 1 বসাই, তাহলে এক্স এর মান 1 বসাইলে ওয়াই এর মান কত 1, এটা আমরা পারি। ওয়াই গুলো এটাকে এইভাবে না লিখিয়া যদি এমনি লেখে ওয়াই যে কথা আর f1 একই কথা, ওয়াই যে কথা f1 একই কথা। তার মানে এখানে ওয়াই যে কথা, এই যে এই ওয়ানটা, এটা তো ওয়াই, এই ওয়ানটাকে পরিবর্তে আমি যদি এমনি লিখি তাহলে প্রথমটা এক্স একটা 1 আর ওয়াইটা কত এসে, তাহলে 1 বসানোর পরে যেটা পাইছি, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো 1, f1। ঠিক আছে। তাহলে এই ওয়ানটা হইল গিয়ে এক্স এর মান, এই ওয়ানটা এক্স এর মান, আর এই ওয়ানটা হলো 1 বসায় যেটা পাইছি, এই ক্ষেত্রে 1ই হইছে, সবসময় 1 হবে এমন তো কোনো কথা না। তাহলে এটাকে আমরা এমনও লিখতে পারি f কত 1, f1, কথাটা এমনি লেখো অবলিক দিয়া। এই 1, 1 যে কথা আর 1, f1 কি একই কথা। কারণ আবার আসি, খেয়াল করো, ধরো এক্স এর মান যদি এখানে 2 বসাই, এখানে এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে এক্স ইকুয়াল কত 2, এক্স ইকুয়াল টু কত 2 বসাইলে ওয়াই যে কথা এফ অফ 2, এই যে এক্স এর জায়গায় 2 বসাইছি, তাহলে এক্স এর জায়গায় 2 বসাইলে কত হয় 8। তাহলে 2 যে কথা সরি এই 8 যে কথা এফ অফ 2 কি একই কথা। তাহলে এফ অফ 2 বলতে বোঝায় এক্স এর মান 2 বসানোর পরে তুমি যে মানটা পাইছো f2, তাহলে 8 যে কথা আর f2 কি একই কথা। তার মানে এই 8 এর পরিবর্তে আমি এই 8 এর পরিবর্তে যদি আমি এমনি লিখতে পারবো, তাহলে বুঝলে x এর মান 2 আর কোটি কত, কোটি 8, এটা না লেখা যদি আমি f অফ 2 লিখি তাহলে একই কথা। তাহলে 2, f2, তার মানে 2 বসায় আমি 8 পাই। বুঝতে পারছি, 8 যে কথা আর f অফ 2 কি একই কথা। এই কাজটাই আমরা লিখলাম, খেয়াল কর, আমরা এইটাই লিখলাম, খেয়াল কর, এই 2 এর পরিবর্তে আমি লিখলাম f2 অবলিক দিয়ে লিখো 2, f2, তার মানে 2 বসানোর পরে যে কোটিটা পাইছি। ঠিক আছে, এইখানে না আমি ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করে লাইছি, x3 মানে এইটা হিসাব করছে। যদি সাথে আরো ভগ্নাংশ বা জটিল থাকতো, যদি মনে করো x3 এর সাথে এখানে যদি x⁵ থাকতো, -9/x থাকতো, তখন কি আমি সহজে ক্যালকুলেশন করতে পারতাম? নাই, তখন সহজে আমি কোটি পাইতাম না। এই জন্য আমরা তখন এটাকে এইভাবে লিখি f2, মানে 2 বসানোর পরে যে মানটা আসে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে, এখন যদি আমি 3 বসাই, x এর জায়গায় যদি এখানে 3 বসাই, তাহলে x = 3,
তাহলে x এর জায়গায় যদি 3 বসাই তাহলে y x ইকুয়াল টু 3 বসাইলে y, ঠিক আছে। y যে কথা f অফ জায়গা x এর জায়গাতে আমি 3 বসাইলাম, f3 একই কথা, y যে কথা f3 একই কথা, তাহলে 3 বসানোর পরে কত পাই 27। তাহলে এখানে 27 যে কথা f অফ 3 কি একই কথা, তাহলে এখানে 3 হলো বুস্ট, 3 বসে 27 পাইছি, এটা কি আমরা প্রকাশ করব 3 বসায় 27 পাইছি, তাহলে 27 হলো f অফ 3, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এইভাবে প্রকাশ করতে পারো। তাহলে লিখে দাও কত 3, f অফ 3, 3, f অফ 3 লিখছি। আচ্ছা এটা বুঝলাম আশাবাদী। এখন যদি বলি ধরো বক্ররেখার উপর এই বিন্দুটাকে যদি আমি পি দিয়ে প্রকাশ করি, ধরো, আর এই বিন্দুটা যদি আমি কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে বক্ররেখার উপর দুইটা বিন্দু আছে পি কিউ। এখন পি আর কিউ যদি যোগ করি তাহলে এটা সরল রেখা, তাহলে পি আর কিউ যদি যোগ করি এটা কি সরল রেখা। ধরো আমরা পি কিউ যোগ করলাম, তো এই বিন্দুটাকে যদি আমি পি ধরি, এই বিন্দুটা যদি আমি কিউ ধরি, তাহলে পি কিউ একটা সরল রেখা। এখন এই পি কিউ সরল রেখার ঢাল কত, তাহলে পি কিউ সরলরেখার ঢাল কত, তাহলে ঢাল বাই করার সূত্র তুমি তো সরলরেখাতে পড়েছ, কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর। তাহলে এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ করি, এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ করি, তাহলে পি কিউ সরলরেখার ঢাল। তাহলে আমি কথাটা বলতে পারি পি কিউ সরলরেখা না বললে আমি যদি কথাটা এমনি বলি 2,8 আর 3,27 বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল। আচ্ছা আমি এমনি বলি, এটাকে পি দিয়ে প্রকাশ করলাম, এটাকে কিউ দিয়ে প্রকাশ করলাম, তুমি চিত্রের মধ্যে পি কিউ লেখা রাখো, আমি পি কিউ লিখি নাই, তুমি লেখা রাখো। তাহলে 2,8 ও 3,27, 2,8 ও 3,27 সরল রেখাটা, আচ্ছা লিখে লো বিন্দুর সংযোগ রেখা, এনে লিখে দাও বিন্দুর সংযোগ রেখা, এমন কথাটা হয় না, এত এবং এত বিন্দুর সংযোগ সরল রেখা, এত ও এত বিন্দুর সংযোগ সরল রেখার ঢাল। আমার জায়গায় কুলাইব না দেখি আমি লিখছি না, তাহলে এত এবং এত বিন্দুর সংযোগ সরল রেখার ঢাল, ঢাল কি কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর, এই যে 2,8 3,27, বা তুমি পি কিউ লিখতে পারো। তাহলে কোটি দ্বার অন্তর 27 বিয়োগ কত 8, আগে লিখলাম কোটি দ্বার অন্তর, আমরা ঢাল জানি, ঢালের সূত্রটা কি কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর, কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর, ঠিক আছে। তাহলে 27 থেকে যদি আমি 8 বিয়োগ করি, এটা কোটি, 27 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 27 বিয়োগ কত 8 ভুজ দ্বার অন্তর, তাহলে কত 3 বিয়োগ কত 2, তাহলে 3 বিয়োগ কত 2, তুমি ক্যালকুলেশন করে দেখো একটা রেজাল্ট আসবে, এই রেজাল্ট কত 19, রেজাল্ট কত 19। এখন কথাটা খেয়াল করো, দেখো পি বিন্দুটা বক্ররেখার উপর এখানে আছে, পি বিন্দুটা, কিউ বিন্দুটা বক্ররেখার উপর এখানে আছে, আছে না আছে, আমরা কি বাই করছি, আমরা পি কিউ সরল রেখার ঢাল বাই করছে। এখন যদি পি কিউ রেখার উপর এন এর যদি বিন্দু নাও তাহলেও ঢাল 19, পি কিউ রেখার উপর যদি এন বিন্দু নাও তাহলে ঢাল 19, তাই পি কিউ রেখার উপর যদি এন বিন্দু নাও তাহলে ঢাল 19। সরল রেখার উপর অবস্থিত সকল বিন্দুতে ঢালকে সমান, তাই সরল রেখার উপর অবস্থিত, তাহলে এই যে মনে করো এই যে এই বিন্দুটা সরল রেখার উপর আছে কিন্তু বক্ররেখার উপর নাই, আছে না, ধরো এই যে এন এর বিন্দুটা, এই যে এই বিন্দুটা, ঠিক আছে, সরল রেখার উপর আছে কিন্তু বক্ররেখার উপর নাই, সরল রেখার উপর অবস্থিত সকল বিন্দু থেকে ঢাল সমান, ঠিক আছে, সরল রেখার উপর অবস্থিত সকল বিন্দু থেকে ঢাল সমান। আচ্ছা নেক্সট এমন আসে পাতলা ঢাল, হ্যাঁ খেয়াল করো, এখন যদি মনে করো এখানে কিউ বিন্দুটা আছে, এই যে এখানে কিউ বিন্দু, এই বিন্দুটা পি, এই বিন্দুটা কত কিউ, এই বিন্দুটা পি, এই বিন্দুটা কত কিউ নাকি। এখন ধরো এই পি বিন্দুটা, এই বি বিন্দুটা চলতে চলতে মনে করো কিউ বিন্দুটা আরো কিউ বিন্দুটা, এই কিউ বিন্দুটা চলতে চলতে আরো পি এর কাছে এসে পড়ছে। ব্যাপারটা খেয়াল করে দেখো, এই যে মনে করো এখানে কিউ বিন্দুটা, এই কিউ বিন্দুটা চলতে চলতে মনে করো পি এর আরো কাছে এসে পড়ছে, আসছে, তখন এখন কিউ তো এখানে ছিল, তাহলে কিউ তো এখানে ছিল, কিউ চলতে চলতে যখন পি এর কাছে এসে পড়ছে তার মানে পি তে আসলে ভুজ 2, পি বিন্দুরা যখন পি তে ছিল তখন ভুজ কত 2, কিন্তু কিউতে যখন ছিল তাহলে ভুজ কত কি 3, কিন্তু এখন কি ভুজ 2 বা ভুজ কি 3 না, 2 এর চেয়ে বেশি 3 এর চেয়ে কি কম,
দুইয়ের চেয়ে বেশি, তাহলে পি এর কাছাকাছি আসতে আসতে ওই যে লিমিটের মতো কাছাকাছি আসতে আসতে লিমিটে পেরেছি আমরা। ধরো তাহলে এই বিন্দুটার ভুজ কি 2 না, আমরা ধরে নিলাম এই বিন্দুটার ভুজ হলো 2.01, এই বিন্দুটার ভুজ কত 2.01 ধরলাম। এখন দেখো এই বিন্দুটার ভুজ 2.01, এখন তুমি এখানে 2.01 বসাও, 2.01 বসাও, তাহলে কোটি কত? তাহলে ভুজ যদি 2.01 হয়, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দাও কোটি কত আসে। ভুজ যদি 2.01 হয়, ক্যালকুলেশন করলে কোটি মনে হয় 8 পয়েন্ট সামথিং, যাই হোক আসো, এটা আসো। তাহলে এখন কিউ বিন্দুটা এইখানে এসে, কিউ বিন্দুটা এখানে এসে, এই যে কিউ চলতে চলতে কোন জায়গাতে এসে, এখানে এসে, আসে নাই? আচ্ছা, এখন এই দুটা বিন্দু আমি যদি যোগ করে দিই, এই দুটা বিন্দু যদি যোগ করে দিই, ধরো এই বিন্দুটা এখন কিউ কিউ বিন্দু চলতে চলতে এখানে এসে, ধরো কিউ ওয়ান এসে, ধরো কিউ চলতে চলতে কিউ ওয়ানে এসে, তাহলে পি আর কিউ ওয়ান যদি যোগ করে দিই আরেকটা সরলরেখা আসবে। তাহলে পি আর কিউ ওয়ান যদি যোগ করে দিই, এখন তো কিউ এখানে এসে পড়ছে, কিউ ওয়ান এখানে এসে পড়ছে, এটা কিউ ওয়ান, মনে করো কিউ ওয়ান। তাহলে পি আর কিউ ওয়ান যদি যোগ করে দিই আরেকটা সরলরেখা আসবে এবং আরেকটা ঢাল আসবে, আসবে না? ধরো কিউ এখানে যোগ করে দিলাম, তাহলে এখন এই দুটো যোগ করে দিলাম, তাই এটা যদি কিউ ওয়ান হয়, তাই এটা যদি পি হয়, তাহলে এখন এই দুই বিন্দু, তাহলে একটা হলো 2,8, একটা হলো 2,8, আর একটা কত? এই দুই বিন্দু, আর এই দুই বিন্দুর সংযুক্ত সরলরেখার ঢাল। পি বিন্দুটা স্থির, পি নড়াচড়া করবে না, পি এর জায়গাতেই আছে। পি বিন্দুর স্থানাঙ্ক কত? 2,8, পি বিন্দুর স্থানাঙ্ক কত? 2,8, আর কিউ ওয়ান বিন্দুর স্থানাঙ্ক কত? ওই যে এটা, মানে কিউ বিন্দুটা চলতে চলতে, এটা তো কিউ বিন্দু, এটা তো কিউ বিন্দু, ঠিক আছে? কিউ বিন্দুটা চলতে চলতে পি এর কাছে আসছে, মানে যত কাছে আসতে পারে, ওদের লিমিটে পড়েছি। তাহলে কিউটা চলতে চলতে মনে করে এখানে আসছে, তখন তার স্থানাঙ্ক কত ছিল? এটা। এখন যদি বলি আমি পি বিন্দু আর কিউ ওয়ান বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল, তার মানে 2,8 আর এই দুই বিন্দুর 2,8 ও এই বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল 2,8 এবং এত বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল বা বিন্দুগামী সরলরেখার ঢাল, বিন্দুগামী সংযোগ রেখার ঢাল। দেখো এত এবং এত, মানে এটা পি বিন্দু 2,8, আর এটা হলো কত? কিউ বিন্দু, কিউ বিন্দু কত? এই বিন্দুটা। এত এবং এত বিন্দুগামী সংযোগ সরলরেখার ঢাল, কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এই বিন্দুর কোটি কত? কিউ ওয়ান বিন্দুর কোটি কত? এটা। তাহলে এই কোটির থেকে আমি এটা বাদ দেব, তাহলে কিউ ওয়ান বিন্দুর কোটির থেকে পি বিন্দুর কোটির বাদ দেব, তাহলে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এই ভুজ থেকে আমি এই ভুজটা বাদ দিব, টুটা বাদ দিব, কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসলো 12.0601। আচ্ছা খেয়াল করো, আবার আসি। তাহলে আগে ছিল পি কিউ রেখার ঢাল 19, এখন কি ঢাল 19 না? তাহলে কিউ তো এখানে ছিল, আগে তো কিউ এখানে ছিল, তাহলে কিউ যখন চলতে চলতে যখন এখানে এসে পড়ছে, ঠিক আছে, তখন আর ঢাল 19 না। আচ্ছা নেক্সট, আচ্ছা এখন ধরো এই কিউ বিন্দুটা চলতে চলতে আরো পি এর কাছে আসবে, এখন আসে, তাহলে কিউ বিন্দুটা এখানে ছিল, এটা পি বিন্দু, নেক্সট এটা পি, এটা কত? কিউ। শুরুতে কিউ এখানে ছিল, মনে করো কিউ এইখান থেকে চলতে চলতে আরো পি এর কাছে আইছে, আরো মানে ধরো কিউ এখানে চলতে চলতে আরো পি এর কাছে আইছে, খুব ভালো মতো খেয়াল করে দেখো। তাহলে কিউটা কই আসছিল? এখানে ছিল, তাহলে কিউ এখান থেকে চলতে চলতে পি এর আরো কাছে আসছে, তাহলে কিউ এখান থেকে চলতে চলতে পি এর আরো কাছে আসছে। তাহলে এখন যদি এই জায়গাটা আসে, তা আমি ধরে নেই এই বিন্দুটা কত? কিউ টু। আগে কিউ ওয়ান ছিল, এখন কত হয়েছে? কিউ টু। তাহলে কিউ টু কি পি এর আরো কাছে আসছে? যখন পি এর আরো কাছে আসবে তখন ভুজটা কি আরো ক্ষুদ্র হবে? আগে ভুজ ছিল কত? 2.01, এখন ভুজ কত? ধরো আরো যদি কাজটা হিসেবে, আগে তো কিউ ওয়ানটা এইখানে ছিল, ব্যাপারটা খেয়াল করে দেখো, কিউ ওয়ান বিন্দুটা তো এইখানে ছিল, এটা বারবার ভিডিওটা দেখবা,
ঠিক আছে, সময় নিয়ে দেখবা, এটা বোঝার জিনিস। আজকে কোনো আমরা অঙ্ক করব না, কোনো অঙ্ক করব না আজকে, খালি বুঝবো অন্তরীকরণ জিনিসটা কি। আচ্ছা, তাহলে Q2, ঠিক আছে, Q2 আগে ছিল Q2, এখন তো সরি আগে ছিল কত Q1, এখন মনে করো Q2 আরো কাছে আসছে। তাহলে এখন ধরে নেই তার ভুজ কত, ধরুন এখন ধরে নেই তার ভুজ 2.001। এখন ধরলাম যে আরো কাছে এসে পড়ছে, 2 এর কাছে এসে পড়ছে, মানে P এর কাছে, 2.001। 2.001 যদি এখানে বসাই, 2.001 যদি বসাই, তাহলে কোটি আসতেছে কত, 8.012006001। হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেটর করে নিও এগুলা। এখন যদি আমি বলি, কথাটা খেয়াল করে দেখো, এখন যদি আমি পি বিন্দু আর এই বিন্দুটাকে যদি আমি Q2 দ্বারা প্রকাশ করি, তাহলে পি বিন্দু আর Q2 বিন্দু যদি যোগ করে দিই, তাহলে পি বিন্দু আর Q2 বিন্দুটা যদি যোগ করে একটা সরলরেখা আসবে। হ্যাঁ, তাহলে তাহলে এটার ঢাল ভিন্ন। প্রথম শুরুতে যে কোণ ছিল, পরে পি আর Q1 এর যে কোণ ছিল, আর পি আর Q2 কি ভিন্ন কোণ না? তো ভিন্ন ভিন্ন ঢাল আসতেছে। তাহলে এখন যদি আমি বলি এই যে 2,8 এই বিন্দুটা মানে পি বিন্দুটা, আর এই যে এই বিন্দুটা মানে কিউ বিন্দুটা মানে Q2 বিন্দুটা, এত এবং এত বিন্দুগামী সঙ্গে সরলরেখার ঢাল, তাহলে 2,8 আর কত 2,001, এত এবং এত বিন্দুগামী সংযোগ সরলরেখার ঢাল, এত এবং এত 2,8, ওই যে মানে মোট কত হলো কিউ চলতে চলতে, মোট কত হলো কিউ চলতে চলতে পি এর কাছে আসবে, যত কাছে আসতে পারে, যত কাছে আসতে পারে। মোট কত হলো এটা, এই যে পি এখানে, কিউটা এখানে ছিল, কিউটা এখানে ছিল, কিউ প্রথম চলতে চলতে Q1 এ আইছে, ধরো এখন কিউ চলতে চলতে Q2 তে আইছে, ঠিক আছে, মানে 2 এর কাছাকাছি আসবে এখানে কিউ। তাহলে বলি এত এবং এত বিন্দুগামী সংযোগ সরলরেখার ঢাল, কোটি দেওয়ার অন্তর, তাহলে এই কোটির থেকে এই কোটি বিয়োগ করব, এই কোটির থেকে এই কোটি বিয়োগ করব, কোটি দেওয়ার অন্তর বাই ভুজ দেওয়ার অন্তর, কোটি দেওয়ার অন্তর বাই ভুজ দেওয়ার অন্তর। ক্যালকুলেশন করি, তার মানে 12 কত 0016,001, 6001, ঠিক আছে। তার মানে এখন খেয়াল করো, আবার আসে, তাহলে প্রথম কিউ এখানে ছিল, পরে কিউ চলতে চলতে ধরো Q1 এ আসছে, এখন কিউ চলতে চলতে কি Q2 তে আসছে, আসছে না? আসছে। এইভাবে যদি আরো আগাইতে থাকে, তাহলে এই এখন প্রথম শুরুতে পি এর ক্ষেত্রে ভুজ কত ছিল 2, তাহলে এখন হয়েছে কত 2.001। যদি আরো ক্ষুদ্র হইতে থাকে তাহলে 2 ধর আরো যদি ক্ষুদ্র হইতে থাকে তাহলে 2.00, ধর 5টা 0, 6টা 0, 7টা 0, 8টা 0, 9টা 0, 10টা 0, দেখো তো 1 দিলাম, এটা কি আরো ক্ষুদ্র না? যত ক্ষুদ্র হইতে পারে, তাহলে এক সম কিউ আইসা কি পি এর উপর সমপতিত হইব না? এক সম কিউ গিয়ে কি পি এর উপর কি সমপতিত হইব। খেয়াল করো, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে 8, এটাকে যদি আমি 8 না লেখা, এটা যদি আমি 8 না লেখা শুরুতে বলছিলাম, তাহলে 2, তাহলে F2 এমন লিখতে পারি এই বিন্দুটা। তাহলে এটাকে যদি আমি এইভাবে না লেখা, এটাকে যদি আমি এইভাবে না লেখা F দিয়া এটা লিখতে পারবো, ঠিক আছে, পাত্রটা। হ্যাঁ, খেয়াল করো। এখন দেখো, ধরো আবার এই যে এখানে আসলে কিউ, এই মাত্র দেখালাম, এটা তুমি আসছো, লেখার দরকার নাই। চলতে চলতে মনে করো কিউটিতে আইছে, তাহলে চলতে চলতে এটা তোমার লেখা আছে, চলতে চলতে কিউটিতে আইছে, আইছে না? তাই আমি যোগ করলাম। এখন এই যে বললাম, এই যে এই বিন্দুটা, যখন এই যে 2.8, এটা এইভাবে না লিখা আমি এমনি লিখতে পারি 2,F2। আর এই বিন্দুটাকে যদি আমি এইভাবে না লিখা, এটা তো কিউটু ধরছিলাম, তাহলে এটা কেমন লিখতে পারুন 2,001, 2,001, তাহলে F এটা কেমন লিখতে পারি, তাহলে 2,001, ঠিক আছে। এখন বিন্দু দুটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে 2.8 না লিখা এমনি লিখলাম এত এবং এত, আর এই বিন্দুটাকে এমনি লিখা না লিখে আমরা এমনি লিখলাম, তাহলে এত এবং এত 2,F2 ও 2,001 F2, এত এবং এত বিন্দুগামী সংযোগ সরলরেখার ঢাল,
এত এবং এত বিন্দুগামী সংযোগ সরলরেখার ঢাল, তাহলে কোটি দ্বয়ের অন্তর। তাহলে এই কোটির থেকে এই কোটি যদি বিয়োগ করে দিই, এই কোটির থেকে এই কোটি, এখন আর আমরা এইভাবে লিখলাম না, এইভাবে এই কোটিটা লিখলাম না, এই 2.1002006001 এইভাবে না লিখে আমরা কোটিটা লিখলাম এইভাবে। তাহলে কোটি দ্বয়ের অন্তর f 2.001 মাইনাস f2 কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে 2.001 বাই ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ঠিক আছে, পাতারলটাই। এখন দেখো এটাকে যদি আমি 2 পয়েন্ট, এখানে কত আছে 2.001, তাহলে 2 এর পরে যে অংশটুকু আছে এটা ক্ষুদ্র না? এটাকে যদি আমরা এমনি লিখি, ধরো 2 প্লাস h ফর্মে লিখলাম, তাহলে h এর মান কত 2.001, এটাকে আমরা এমনি লিখলাম। ঠিক আছে, এই যে f অফ 2 এত এবং এত বিন্দুগামী সংযোগ, হ্যাঁ এটা তো তোমার লেখছই, তোমার লেখার দরকার নাই, এটা তো তোমার লেখাই আছে, সংযোগ সরলরেখার ঢাল। তাহলে আমরা শুধু এইটুকু আসি, তাহলে এটাকে 2 পয়েন্ট, ধরো এটা কত, তাহলে 2 পয়েন্ট, আমরা 2 এখানে কত আছে 2.001, এটাকে যদি এমনি না লিখা, আমি যদি এমনি লিখি 2 প্লাস h লিখি, f অফ 2 প্লাস h। ঠিক আছে, আচ্ছা লিখলাম, তাহলে f অফ 2 প্লাস h মাইনাস f2, 8 না লিখে f2 লিখলাম, তাহলে 2 প্লাস h, এটা ক্ষুদ্র সংখ্যা, বুঝতে পারছি? আচ্ছা এটার থেকে যদিও করি তাহলে সমান f অফ 2 প্লাস h মাইনাস f2, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে 2 বিয়োগ করে দিলে কত h, f অফ 2 প্লাস h মাইনাস f2 বাই কত h, বাই কত h। এই যে দাও, এটা আগে ছিল, শুরুতে ছিল কত 2, মানে এইখানে, এখন পরিবর্তন হয়ে কত h হইছে, এখন পরিবর্তন h হইছে, তাহলে ফাংশনের পরিবর্তন, শুরুতে কত ছিল 2, এখন ফাংশনটা পরিবর্তন হয়েছে, একটু h পরিমাণ বাড়ছে। তা ঠিক আছে, এটা পরিবর্তনের কি, এটা হলো ফাংশনের পরিবর্তন, f2 বাদ দিয়ে দিলাম, কতটুকু বাড়ছে, h পরিমাণ বাড়ছে। তাহলে ফাংশনের পরিবর্তনের হার, এটা কি ফাংশনের পরিবর্তনের কি হার। ওই যে আমি বলছিলাম যে আমার মেয়ে 2 বছর বয়সে ছিল যতটুকু উচ্চতা, 10 বছর বয়সে তার কতটুকু উচ্চতা, তাহলে 2 উচ্চতা থেকে উচ্চতা বাদ দিলাম, বাদ দেওয়া 22 সময় ছিল 8 বছর, এটা তো 8 বছর, মানে h এর মানে এখানে 8, যদি আমার মেয়ের উচ্চতার সাথে তুলনা করি, তাহলে h এর উচ্চতা বয়সটা ক্ষুদ্র সময় হইতে পারে না, তার মানে h এর মান আরো ক্ষুদ্র হইতে পারে না। তাহলে করি পাতার উল্টাই, খেয়াল করে দেখো, এখন h এর মান যদি ক্ষুদ্র হয়, তাহলে h টেন্ডস টু যদি 0 হয়, তা আমরা বলছি ক্ষুদ্র সময়ে পরিবর্তন হইতে হবে, ওই যে মানে করে প্রতিদিন প্রতি সেকেন্ডে পরিবর্তন হইতে হবে। তাহলে h টেন্ডস টু যদি 0 হয়, তখন আমরা কি লিখতে পারবো এটাকে, তাহলে 2, f2, 2, f2 মানে এই যে পি বিন্দুটা, 2, f2 মানে কি পি বিন্দুটা, 2, f2 মানে পি বিন্দুতে, তাহলে ওই যে কিউ বিন্দুটা চলতে চলতে এসে পি বিন্দুতে এসে পড়তেছে, ওই পি বিন্দুতে ঢাল কত হইব, h টেন্ডস টু 0 হলে, তাহলে 2, f2, 2, f2 মানে কি পি বিন্দুটা না, তাহলে এই বিন্দুতে ঢাল, এই বিন্দুতে ঢাল, h এর মান যেহেতু 0-র কাছাকাছি গেছে গা, তখন আমরা এটা লিখবো লিমিট h টেন্ডস টু 0। ওই যে আমরা বলেছিলাম h এর মান 0-এর কাছাকাছি, মানে যত ক্ষুদ্র সময়ে পরিবর্তন হতে পারে, আমরা লিমিটে বলেছিলাম। ঠিক আছে, f অফ f প্লাস 2 ক্ষুদ্র সময়ে পরিবর্তন হয়, তাহলে f অফ f প্লাস h মাইনাস f2 বাই কত h, এটা হলো ফাংশনের ক্ষুদ্র সময়ে পরিবর্তনের হার, যেটাকে আমরা h টেন্ডস টু 0 দিয়ে প্রকাশ করলাম। ওই যে আমি যে এক্সাম্পলে দিয়েছিলাম 8 বছরে বৃদ্ধির হার, 365 দিনে বৃদ্ধির হার আরো ক্ষুদ্র, 324 ঘন্টায় বৃদ্ধির হার আরো ক্ষুদ্র, 60 মিনিটে ভাগ করছিলাম আরো ক্ষুদ্র, 60 সেকেন্ডে ভাগ করছিলাম আরো ক্ষুদ্র, এই জন্য বলছি h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0। তাহলে ফাংশনের ক্ষুদ্র সময়ে পরিবর্তনের হার এটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পিকিউ সরলরেখার ডাল শুরুতে দেখছিলাম 19। ঠিক আছে, নেক্সট পাতার উল্টাই। আচ্ছা এখন যদি বলি, কথা খেয়াল করো, ধরো এটা যদি এইভাবে না থাইকা f অফ 2 না থাইকা, f অফ 2 মানে 2 এভাবে যদি না থাইকা, যদি এইভাবে থাকে, দেন y ইজ ইকুয়াল টু fx, এটা বক্ররেখা, y ইজ ইকুয়াল টু fx একটা বক্ররেখা, বক্ররেখার যদি এইভাবে এই ফর্মে আসছে,
এক্স কমা এফ এক্স, বিন্দুটা হলো এক্স কমা এফ এক্স, মানে এক্স হলো ভুজ আর এফ এক্স কি তার কি কোটে, এফ এক্স কি ভুজ, মানে এই বিন্দুতে যদি আমরা 2h দিয়ে বোঝাইছিলাম, যদি আমরা এভাবে বলি y is a function of x, এটা একটা বক্ররেখা, y is a function of x, এটা বক্ররেখা। এই বক্ররেখার উপর একটা বিন্দু, এই বক্ররেখার উপর একটা বিন্দু, কোন বিন্দুটা দেন এফ এক্স কমা এফ ইস, ওই যে যখন 2,8 ছিল, 2,8 ছিল, এই বিন্দুটা বক্ররেখার উপর ছিল না, তার মানে এক্স বসায় এটা 2 বসায় 8 পাইছিলাম, তার মানে এখানে এক্স বসায় আমরা এফ এক্স পাবো, এক্স বসালে এফ এক্স পাবো। আমরা উদাহরণটা কেমনে দিয়েছিলাম, এক্স এর মান 2 ছিল আর এখানে কোটি ছিল এফ অফ 2, তাহলে আমরা ধরে নিলাম একটা বক্ররেখার উপর এই বিন্দু এক্স কমা এফ এক্স, তাহলে এই বিন্দুতে রেখার ঢাল এটা কি আমরা প্রকাশ করি ডিডি এক্স অফ ওয়াই দ্বারা, তাহলে সমান। এখন যদি আমরা লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা 2 না লিখা যদি বলি এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই কত এইচ, তাহলে এটা হলো ফাংশনের পরিবর্তন, শুরুতে ছিল এফ এক্স, শুরুতে ছিল এফ এক্স, তাহলে পরিবর্তিত হয়ে হয়েছে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ। আর এটা হলো গিয়া যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, এটা পরিবর্তনের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে, এটা হলো এই বিয়োগটা হলো পরিবর্তন, আর সময় দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে পরিবর্তনের হার, ফাংশনের পরিবর্তনের হার এইচ টেন্ডস টু 0, তার মানে ক্ষুদ্র সময়, এইচ টেন্ডস টু ক্ষুদ্র সময়, মানে একটা ফাংশনের ক্ষুদ্র সময় পরিবর্তনের হার যত ক্ষুদ্র হইতে পারে, তাহলে এটাকেই আমরা প্রকাশ করি ডিডি এক্স অফ ওয়াই দ্বারা। ডিডি এক্স অফ ওয়াই বলতে কি বুঝি, ওয়াই হলো ফাংশন, ওয়াই হলো কি ফাংশন, ওই যে ফাংশনটা দেওয়া হয়েছে, আর এক্স হলো এখানে সময়, সময়ের সাপেক্ষে, মানে যার সাপেক্ষে পরিবর্তন হইতেছে, যেন আমার মেয়ের ক্ষেত্রে সময়, আমার মেয়ের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে পরিবর্তন হইতেছে, ঠিক আছে। তাহলে ফাংশন জিনিসটা কি, ফাংশনটা হলো গিয়া একটা সরি অন্তর জিনিসটা কি, অন্তর জিনিসটা হলো গিয়া একটা ফাংশনের উপর কোন ক্ষুদ্র সময়ে পরিবর্তনের হার। আচ্ছা শুদ্ধ করে গুছাই লিখি মনে রেখো, তাহলে বক্ররেখার কোন বিন্দুতে আমরা ঢাল বলতে ওই বিন্দুতে ফাংশনের পরিবর্তনের হারটাকে, স্পর্শকের ঢালটাকে বুঝি। বক্ররেখার ঢাল জিনিসটা কি, তাহলে সরল রেখার ঢালটা, আচ্ছা লেখো এটা আগে লেখো পরে বলি। বক্ররেখার কোন বিন্দুতে ঢাল বলতে কি বোঝায়, বক্ররেখার কোন বিন্দুতে ঢাল বলতে বোঝায় ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। মানে আমরা আবারও বলি, সরল রেখার ক্ষেত্রে পড়াইছি, সরল রেখার ক্ষেত্রে পড়াইছি সরল রেখার সকল বিন্দুতে ঢাল সমান, সরল রেখার সকল বিন্দুতে ঢাল একই, একই না, একই। তাহলে বক্ররেখার ঢাল কি, চলে আগে লেখো পরে বলি। তাহলে বক্ররেখার কোন বিন্দুতে ঢাল, বক্ররেখার এক এক বিন্দুতে ঢাল এক এক রকম, সরল রেখার সকল বিন্দুতে ঢাল এক, কিন্তু বক্ররেখার সকল বিন্দুতে ঢাল এক না, বক্ররেখার এক এক বিন্দুতে ঢাল কি এক এক রকম। একটা বিন্দুতে, বক্ররেখার উপর একটা বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে, ওই বিন্দুতে যে ঢালটা হবে, বক্ররেখার কোন বিন্দুতে ঢাল বলতে বোঝায় ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ওই বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করি, এই যে মাত্র আঁকলাম, আমি যে মাত্র আঁকলাম, এই যে বক্ররেখা আঁকলাম, ধরো এই বক্ররেখার উপর একটা বিন্দু, এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে একটা ঢাল হবে, হবে না, হবে। আবার যদি বিন্দুটা যদি এইখানে নেই, তাহলে এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে ঢাল আরেকটা হবে, হবে না, হবে। তাহলে পি বিন্দুতে ঢাল একরকম, কিউ বিন্দুতে ঢাল কি আরেক রকম। তাহলে বক্ররেখার এক এক বিন্দুতে ঢাল এক এক রকম। বক্ররেখার ঢাল বলতে বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে ঢাল বোঝায়, তাহলে বক্ররেখার ঢাল বলতে বোঝায় বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে ঢাল, পি বিন্দুতে ঢাল, কিউ বিন্দুতে ঢাল, ধরো এখানে যদি আর একটা বিন্দু হয় তাহলে আর বিন্দুতে ঢাল, ঠিক আছে, বুঝলাম একটু। এখন খেয়াল করো, এই স্পর্শক, এই স্পর্শকের ঢালের আরেকটা নাম হলো অন্তরক সহগ বা অন্তরজ। এই স্পর্শকের ঢালের আরেকটি নাম হলো অন্তরক সহগ বা অন্তরজ। এই স্পর্শকের ঢালের আরেকটা নাম হলো অন্তরক সহগ বা অন্তরজ, এটাই হলো অন্তরজ, ঠিক আছে, অন্তরজ বা অন্তরক সহগ বা ডেরিভেটিভস, ঠিক আছে। এই স্পর্শকের ঢালের আরেকটি নাম হলো অন্তরক সহগ।
এটার আরেকটা নাম হচ্ছে, সেটা হলো অন্তরজ বা ডেরিভেটিভ। এটার আরেকটা নাম হলো অন্তরজ বা ডেরিভেটিভ। তুমি অবলিক দিয়ে লিখে নাও, তুমি অবলিক লিখে নাও, অন্তরক সহগ বা অন্তরজ বা ডেরিভেটিভ। তাহলে অন্তরজ জিনিসটা কি? অন্তরজ জিনিসটা হলো বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, সেটাই হলো অন্তরজ। তাহলে বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, সেটা কি? অন্তরজ। আর ঢাল নির্ণয় করার বা অন্তরজ নির্ণয় করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে আমরা অন্তরীকরণ। লেখো কথাটা, যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয়, যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলে। মানে আমরা অন্তরীকরণ করব, আমরা ওকে কি করব? অন্তরীকরণ করব। মানে যে পদ্ধতিতে আমরা অন্তরজ নির্ণয় করব। তাহলে অন্তরীকরণ হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয়। যেমন ব্যাপারটা এরকম বলি, যেমন আমরা এই রান্না করা বস্তু খাই না, যেমন ভাত রান্না করলাম, আমরা ভাত খাই, রান্নাটাকে খাই। তা রান্নার তো একটা প্রক্রিয়া, রান্না করা এটাকে খাওয়া যায় না। রান্না করার পর উৎপন্ন যে বস্তুটা হয় সেটা আমরা খাই। রান্না একটা প্রক্রিয়া, যেটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না। ঠিক আছে? তো যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে অন্তরীকরণ হলো একটা কি প্রক্রিয়া, আমরা অন্তরজ নির্ণয় করব। আর অন্তরজ জিনিসটা কি? অন্তরজ হলো বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে ঢাল নির্ণয়। ঠিক আছে? অঙ্কিত স্পর্শকের ঢাল, পাতার ওটাই খেয়াল করো। এখন আমরা দেখাইছিলাম x⁴n এর, আমরা দেখাইছিলাম x³ এর অন্তরজ। ঠিক আছে? x³ এর অন্তরজ, এই প্রমাণটা আমরা পরে দেখাবো, আপাতত লেখা রাখো, সূত্রটা লেখা রাখো। x⁴n এর অন্তরজ। তাহলে এই আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে আস্তে আস্তে, এটা ভালো লাগবে না, অঙ্ক করতে ভালো লাগবে, আলোচনা ভালো লাগে না কেউ কাছে। ddx of x⁴n, ddx of x⁴n, nটা সামনে আসবে, এক কমবে, তাহলে n ইন্টু x⁴n-1। কন্ডিশন আছে, কন্ডিশন আছে। n কেমন সংখ্যা? যেখানে n মূলদ সংখ্যা, যেখানে n মূলদ সংখ্যা। যেমন দেখো, খেয়াল করো, আমরা যদি বলি এখানে n মূলদ সংখ্যা, যদি কোনো কারণে n এর মান √3, √5, ঠিক আছে, অমূলদ সংখ্যা, এখানে যদি অমূলদ সংখ্যা থাকে তাহলে এমনি অন্তরীকরণ করা যাবে না, এই সূত্র প্রযোজ্য নয়। একটা উদাহরণ দিই, খেয়াল করো, ddx of x⁴ 5, তো 5টা সামনে আসবে, এক কমবে, তো 5 ইন্টু x⁵ আমরা তো এমনি লিখবো না, আমরা ডিরেক্ট লিখে ফেলবো, এক কমায়। তাহলে 5 x⁴, আমরা অঙ্ক করার সময় এইখান থেকে এই লাইনটা লিখবো। প্রথম 5 সামনে আসবে, তারপর এক কমবে। যারা তোমরা ইতিমধ্যে ইউতে পড়ে গেছো, ফিজিক্সে পড়ে গেছো, ফিজিক্সের স্যারদেরকে যদি বলো তাহলে ওনারা এই টপিকটা সাধারণত বলে না, এনজেন মূলত। আচ্ছা, ddx of x⁴, তো 1/3 একটা মূলদ সংখ্যা, তাহলে এই 1/3টা সামনে আসবে, এক কমবে, তাহলে সমান এই 1/3টা সামনে আসবে, এক কমবে। ঠিক আছে? ক্যালকুলেশন করলে কত? এটা দিয়ে রিভিউ করলে কত? -2/3, তাহলে সমান 1/3 x⁴ কত? -2/3। তাহলে ddx of x⁴n, এটা হইল গিয়ে অন্তরীকরণ করার প্রথম সূত্র, একেবারে অন্তরীকরণের প্রথম সূত্র হলো এটা। ddx of x⁴n, n ইন্টু x⁴ কত? n-1। নেক্সট, পাতার উল্টায় খেয়াল করো, তাহলে ddx of কত? 1/x, x না মানে মনে করো 1/x, x⁴ 1/5 না, বা 1/x লিখলাম, 1/3 না, তাহলে এটা গেলে x⁴ মাইনাস ইনভার্স করে লিখি, তাহলে ddx of কত? x⁴ -1, তো -1টা সামনে নিয়ে আসলাম, এক কমলো, -1টা সামনে নিয়ে আসলাম, এক কমলো, তো -1 x⁴ -2, -1 x⁴ -2, তো 1/x², তাহলে -1/x², তো মুখস্থ রাখবো, লিখে রাখো, এটা আমার অঙ্কের অংশ, অঙ্ক করার সময় লাগবে। তাহলে ddx of কত? 1/x, ddx of 1/x ইকুয়াল কত? -1/x², ব্লক করে দিই, ddx of 1/x -1/x², ব্লক করে দিলাম। হ্যাঁ, এটা কোনো ইয়ে না, সূত্র না, কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদের অঙ্ক করার সময় লাগবে, তখন অঙ্ক করার সময় আমরা ব্যবহার করে ফেলাবো। পাতার ওটাই নেক্সট,
সিদ্ধান্ত নিয়ে আসি, অনুসিদ্ধান্ত। তাহলে ডিডি এক্স অফ এক্স, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত? এক্স এর উপর কোনো কিছু পাওয়ার নাই, না থাকলে 1 আছে, তাহলে সমান ডিডি এক্স অফ কত? এক্স টু দি পাওয়ার 1। 1টা সামনে আসবে, 1 কমবে, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে সমান 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1। তাহলে ডিডি এক্স অফ এক্স ইকুয়াল কত? 1। এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত? 1। ব্লক করে দিই, মানে এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হইব? ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত? 1। ঠিক আছে, নেক্সট। তারপর আসে, তাহলে ডিডি এক্স অফ কত? রুট ওভার এক্স। লেখা রাখবে, এটা কোনো সূত্র না, এটা মোস্ট রাখবো, অঙ্ক করার সময় লাগবে। তো রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে ডিডি এক্স অফ কত? এক্স টু দি পাওয়ার হাফ। ওই 1/3 করছিলাম, তাহলে এই হাফটা সামনে আসবে, 1 কমবে, এই হাফটা সামনে আসবে, 1 কমবে, ঠিক আছে। তাহলে সমান হাফ, এক্স টু দি পাওয়ার কত? মাইনাস হাফ। তাহলে 1/রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স, তো 1/2 রুট ওভার এক্স আলাদা লিখে রাখি। তাহলে সুতরাং ডিডি এক্স অফ রুট ওভার এক্স, therefore ডিডি এক্স অফ রুট ওভার এক্স ইকুয়াল কত? 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, এটা কোনো সূত্র না, ব্লক করে রাখি, ব্লক করলাম। ঠিক আছে, এই 7 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি আমারও বলি, আজকের ক্লাসটা বারবার খুব ভালো করে বুঝো, এবং এটা আলোচনাটা পড়ার পরে তোমার কাছে যে মেন বইগুলো আছে, 4-5টা মেন বই যা আছে, সবগুলা বইয়ের খুব ভালো করে পড়ো। অন্তরজ কি, অন্তরক সহগ কি, অন্তরীকরণ কি, টপিকটা খুব ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে ভালো থেকো। এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।